ট্রেডিং বার্তায় আপনাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকে আপনাদের মনের মধ্যে যে সমস্ত কোশ্চেন ঘোরাফেরা করে তার মধ্যে থেকেই একটা কোশ্চেন আজকে তুলে ধরেছি। সেটা হচ্ছে, আমরা যে সমস্ত ইন্ডিকেটরগুলো ইউজ করি সেগুলো কি আদৌ কাজ করে, এবং কাজ করলে কিভাবে কাজ করে, বা কাজ না করলে কেন কাজ করে না, সেই সঙ্গে কোন ইন্ডিকেটরগুলো অ্যাকচুয়ালি কাজ করে এবং কোনগুলো সেরকম ভাবে কাজ করে না, এই সমস্ত কিছু নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো সঙ্গে থাকবেন। এবং শুরুতেই বলবো, আজকের ডিসকাশনে এমন নয় যে শুধুমাত্র যে ইন্ডিকেটরগুলো আমি এখানে নোট ডাউন করেছি বা এই টেবিলের মধ্যে আছে শুধুমাত্র সেইগুলো নিয়েই যে আলোচনা করব সেটা নয়। ওভারঅল আমরা যে সমস্ত ইন্ডিকেটরগুলো ইউজ করে থাকি বা ট্রেডিং এর ক্ষেত্রে যে সমস্ত ইন্ডিকেটরগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ হয়ে থাকে সেই সমস্ত ইন্ডিকেটর সম্পর্কে আজকে আলোচনা করব। এবং ইন্ডিকেটর অ্যাকচুয়ালি কাজ করে কি করে না সেটা নিয়ে যদি আমরা তার অ্যান্সার খুঁজি, তাহলে প্রথমে আমাদেরকে জানতে হবে যে ইন্ডিকেটর কিভাবে কাজ করে বা কিভাবে সিগন্যাল দেয় সেটা সম্পর্কে। এবং তারও আগে জানতে হবে যে প্রাইস অ্যাকশন কিভাবে কাজ করে বা প্রাইস অ্যাকশন কি। দেখুন, এক কথায় যদি প্রাইস অ্যাকশন কি সেটা বলতে হয়, তাহলে প্রাইসের যে মুভমেন্ট বা তার যে অ্যাক্টিভিটি সেটাকেই কিন্তু আমরা প্রাইস অ্যাকশন বলতে পারি। এবং আমরা যে প্রাইস অ্যাকশনের উপর বেস করে ট্রেডিং করি সেটার মেন ভিত্তি কিন্তু হায়ার হাই বা হায়ার লো বা লোয়ার হাই বা লোয়ার লো, এই যে ফরমেশন হয় বা প্রাইসের মুভমেন্টের কারণে যে সুইং গুলো তৈরি হয় তার উপরে বেস করে আমরা ট্রেডিং করি। এবং এই যে প্রাইস বা প্রাইস অ্যাকশনের যে মুভমেন্ট সেটা কখনোই আমরা দেখি না যে এরকম ভাবে কন্টিনিউ একটা আপ মুভ বা ডাউন মুভ হয়। সেখানে সব সময় একটা হায়ার হাই হায়ার লো বা লোয়ার লো লোয়ার হাই বানাতে বানাতে বা সুইং বানাতে বানাতে প্রাইস কিন্তু মুভমেন্ট করে। এখন আসবো ইন্ডিকেটর কিভাবে কাজ করে। ইন্ডিকেটর কিন্তু এই যে প্রাইসের মুভমেন্ট, সেই মুভমেন্ট যেমন যেমন হবে, সে মেবি হতে পারে হায়ার হাই হায়ার লো বানাচ্ছে বা সুইং বানাচ্ছে বা ক্রসওভার হচ্ছে বা বিভিন্ন ক্যান্ডেলের অ্যাভারেজ বা ক্যান্ডেলের ভলিউমের ওয়েটেজ যাই বলুন না কেন, অ্যাকচুয়ালি কিন্তু ইন্ডিকেটর তখনই কাজ করবে যখন প্রাইসের মুভমেন্ট হবে। এবং এই যে প্রাইসের মুভমেন্ট হচ্ছে সেই প্রাইসের মুভমেন্টের বিভিন্ন রকম ক্যালকুলেশন করে একটা থিওরির উপরে বেস করে বা বিভিন্ন থিওরির উপরে বেস করে ইন্ডিকেটর গুলো কিন্তু কাজ করে। এবং যেমন যেমন প্রাইস বিহেভ করে তার উপর ভিত্তি করেই কিন্তু সে বাই সিগন্যাল বা সেল সিগন্যাল সেই ইন্ডিকেটরে কিন্তু প্রোভাইড করে থাকে। তার মানে এখান থেকে কি বোঝা গেল যে ইন্ডিকেটর তখনই কাজ করবে যখন প্রাইস মুভমেন্ট দেবে। ধরুন প্রাইস কোনো মুভমেন্টই দিচ্ছে না, একই জায়গায় আছে, তাহলে ইন্ডিকেটরও কিন্তু সেই রকম ভাবে অ্যাকিউরেট কোনো সিগন্যাল দিতে পারবে না। তাহলে আমাদের এখান থেকে কি ক্লিয়ার হলো যে প্রাইস যেমন ভাবে মুভমেন্ট করবে সেই রকম ভাবে তার ক্যালকুলেশন অনুযায়ী বা যে ইন্ডিকেটরে যে ক্যালকুলেশন বা ফর্মুলার উপরে বেস করে বানানো হয়েছে সেই অনুযায়ী কিন্তু সিগন্যাল দেবে। তাহলে এখানে একটা জিনিস কিন্তু ক্লিয়ার যে আমরা যদি ইন্ডিকেটরের আগে ফার্স্ট প্রায়োরিটি যদি আমরা প্রাইসকে রাখি বা প্রাইস অ্যাকশন ফলো করি, তাহলে কিন্তু সেটা সবার আগে কাজ করবে। কারণ যেমন যেমন প্রাইস তৈরি হচ্ছে বা প্রাইস অ্যাকশন ফরমেশন হচ্ছে তার উপর বেস করেই ইন্ডিকেটর সিগন্যাল দিচ্ছে বা কাজ করছে। তাহলে আমরা ফার্স্ট প্রায়োরিটিকে রাখবো প্রাইস অ্যাকশনকে বা প্রাইসের মুভমেন্টকে। এক্ষেত্রে আরো একটা জিনিস কিন্তু ক্লিয়ার হচ্ছে, সেটা হচ্ছে প্রাইস অ্যাকশন হচ্ছে ফার্স্ট এক্সিকিউশন হবে বা সবার আগে সিগন্যাল দেবে, এবং যে কোনো ইন্ডিকেটর কিন্তু একটু হলেও ডিলে সিগন্যাল দেবে। ঠিক আছে, এবার আসবো সেকেন্ড কোশ্চেনে, যেটা এই প্রথম কোশ্চেনটার থেকেও গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে আদৌ কি ইন্ডিকেটর কাজ করে। এই প্রশ্নের উত্তরটা এমন কিছু ক্রিটিক্যাল নয়, কারণ এতক্ষণে আমি যে ডিসকাশনটা করলাম যে ইন্ডিকেটর কিভাবে কাজ করে সেটার মধ্যেই কিন্তু এর উত্তরটা লুকিয়ে আছে। যেমন আমি প্রিভিয়াস ডিসকাশনে কি বললাম যে প্রাইস যেমন ভাবে মুভমেন্ট করবে তার উপরে বেস করে কোনো একটা ফর্মুলা বা ম্যাথামেটিক্যাল কোনো কন্ডিশনের উপরে বেস করে ইন্ডিকেটর কাজ করবে। তার মানে কি, ইন্ডিকেটরের নিজস্ব কোনো কিন্তু পাওয়ার নেই, সমস্ত পাওয়ার হচ্ছে প্রাইসের। মানে প্রাইস কি বাড়বে না কমবে সেটা পুরোপুরি ডিপেন্ডেন্স হচ্ছে প্রাইসের মুভমেন্টের উপরে। মানে প্রাইস বাড়বে না কমবে সেইটা কিন্তু ডিসাইড কোনো রকম কোনো ইন্ডিকেটর করতে পারবে না। প্রাইস বায়ার এবং
সেলারের অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করে সে মুভমেন্ট করবে। এখানে ইন্ডিকেটরের কোনো নিজস্ব পাওয়ার নেই যে কোনো একটা ইন্ডিকেটর যেটা আমরা ভেবে রেখেছি 70%, 80% কি 90% সেই ইন্ডিকেটরটার অ্যাকিউরেসি, বাট অ্যাকচুয়ালি যদি আপনি একটু লজিক্যালি ব্যাপারটা ভেবে থাকেন যে সেই ইন্ডিকেটরে ধরুন বাই সিগন্যাল দিয়েছে, তাহলে আমার প্রাইস এখন ভালো বাই সাইডে মুভমেন্ট দেবে, বাট অ্যাকচুয়াল কিন্তু সেই ইন্ডিকেটরের নিজস্ব কোনো পাওয়ার নেই যে সে বাই সাইডে সিগন্যাল দিয়েছে মানে মার্কেট বাই সাইডেই যাবে। সে প্রেডিক্ট করছে প্রাইসের বিভিন্ন মুভমেন্ট দেখে যে মার্কেট বাই সাইডে যেতে পারে। তাহলে এখান থেকে আশা করছি অনেক কোশ্চেন এখানে দূর হয়ে যাবে। যদি আপনি কথাগুলো একটু চিন্তা ভাবনা করার চেষ্টা করেন তাহলেই কিন্তু ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে যে কোনো রকম কোনো ইন্ডিকেটরের নিজস্ব কিন্তু কোনো পাওয়ার নেই যে সে বাই সাইডে বা সেল সাইডে সিগন্যাল দিচ্ছে মানে প্রাইস সেই দিকেই যেতে হবে। প্রাইস বায়ার এবং সেলারের অ্যাক্টিভিটির উপরে বেস করে সে আপ বা ডাউন কি মুভমেন্ট দেবে বায়ার এবং সেলারের উপর ডিপেন্ড করছে। সেখানে কোনো রকম কোনো ইন্ডিকেটরের কিন্তু কোনো ভূমিকা নেই। আর যেহেতু তার নিজস্ব কোনো পাওয়ার নেই বা ভূমিকা নেই, সেই কারণেই কোনো সময় সে সাকসেস হয়, কোনো সময় সে ফেল হয়। তার মানে আমরা পুরোপুরি কোনো একটা ইন্ডিকেটরের উপর ডিপেন্ডেন্ট হতে পারি না। আমাদেরকে সবসময় নিউট্রাল থাকতে হবে এবং একটা রেশিও ওয়াইজ কাজ করতে হবে এবং সেই ট্রেডে হয় আপনার প্রফিট হবে অথবা লস হবে এবং সেটাকে আপনার রিস্ক ম্যানেজ করে আপনাকে ট্রেডটা নিতে হবে এবং প্রফিট যেন বেশি হয়, লস যেন কম হয়। মানে রেশিওটা যদি আপনি ঠিকঠাক রাখেন তাহলে খুবই ইজিলি প্রফিটেবল ট্রেডার হতে পারবেন। সেই ক্ষেত্রে আমরা প্রাইস অ্যাকশনকে সব থেকে বেশি প্রায়োরিটি দেব এবং সাপোর্টিভ হিসেবে মানে আমরা যে এন্ট্রিটা করব বা ট্রেডটা নেব বা যে আমরা বিচারটা করছি যে এই প্রাইসটা আপ মুভ দেবে, সেটাকে আমরা ঠিক ডিসিশন নিচ্ছি, তার জন্য আমরা কোনো ইন্ডিকেটরের হেল্প নিতে পারি এবং তাতে আমাদের কনফিডেন্সও বিল্ড হবে। এবং এখানে আরো একটা কোশ্চেন অনেকের মাথার মধ্যে আসতে পারে যে যদি এই ইন্ডিকেটরের নিজস্ব কোনো ক্ষমতা না থাকে বা এই প্রশ্নটাকেই অন্যভাবে যদি দেখি যে কোনো ইন্ডিকেটরের হাই অ্যাকিউরেসি আবার কোনো ইন্ডিকেটরের মিডিয়াম টাইপের অ্যাকিউরেসি, তাহলে যে সমস্ত ইন্ডিকেটর গুলোর হাই অ্যাকিউরেসি মানে 70-80% অ্যাকিউরেসি, তাহলে সেই সমস্ত ইন্ডিকেটর গুলো কাজ করে কিভাবে। যদি এক্সাম্পল হিসেবে কোনো একটা ইন্ডিকেটর আমি চুজ করি এখান থেকে, তাহলে সবার আগে চুজ করব ফিবোনাচি রিট্রেসমেন্ট বা ফিব রিট্রেসমেন্ট টুল। এই ফিব রিট্রেসমেন্ট টুলের কিন্তু যথেষ্ট হাই অ্যাকিউরেসি। এখানে অনেকের মনে এটাও হতে পারে যে একবার আমি বলছি যে কোনো ইন্ডিকেটরের নিজস্ব কোনো পাওয়ার নেই, কোনো সময় ফেল হয়, কোনো সময় সাকসেস হয়, তাহলে এখানে আবার এইরকম বলার মানে কি যে কিছু ইন্ডিকেটর আছে যেটার হাই অ্যাকিউরেসি এবং এক্সাম্পল হিসেবে আমি ফিবোনাচি রিট্রেসমেন্ট টুলটাকেও বাছাই করছি। তাহলে এটা কাজ করে কিভাবে? এর কারণটা খুবই সিম্পল। এই ফিবোনাচি টুলের যে মার্কিং গুলো সে 0.2 হতে পারে, 0.3 হতে পারে, 0.5 হতে পারে, 0.618 হতে পারে। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে কি ইউজ করি? 0.5 এবং 0.618। এইটাকে আমরা একটা গোল্ডেন জোন হিসেবে কনসিডার করি এবং এটা কিন্তু যথেষ্ট ভালো কাজ করে। তাহলে যদি ইন্ডিকেটরের নিজস্ব কোনো পাওয়ার না থাকে বা এর ম্যাথামেটিক্যাল যে থিওরি বা এর যে কনসেপ্ট সেটা তাহলে কিভাবে কাজ করে, ব্যাপারটাকে অন্যরকম ভাবে দেখুন। আমি বলছি এর অ্যাকিউরেসি ভালো, অন্য আরেকজন বলছে এর অ্যাকিউরেসি ভালো। এইরকম ভাবে ম্যাক্সিমাম ট্রেডার কিন্তু এটাকে প্রায়োরিটি দিচ্ছে। মানে যদি ধরে নিই 80% ট্রেডার এই ফিবোনাচি টুলকে হাই অ্যাকিউরেসি বলছে এবং সেটা ইউজও করছে। এই ক্ষেত্রে কি হতে পারে যে টুলের যদি নিজস্ব কাজও না থাকে, এই যে 80% ট্রেডার যারা এই টুলটাকে ইউজ করছে এবং এটাকে ভালো বলছে, ট্রাস্ট করছে এবং যখনই এর গোল্ডেন জোনে আসছে বাই বা সেল ইনিশিয়েট করছে, তাহলে এই যে 80% ট্রেডাররা এই টুলটা ইউজ করছে এবং এই টুলের উপরে ট্রাস্ট করে এন্ট্রি এক্সিট করছে, এখান থেকেই কিন্তু বোঝা যাচ্ছে যে এই টুলের নিজস্ব কাজ না থাকলেও যেহেতু 80% বা 70% যাই হোক, এত পরিমাণ ট্রেডাররা যখন একসঙ্গে ট্রেড এক্সিকিউট করছে তখন কিন্তু মার্কেটে একটা মুভমেন্ট আসার হাই চান্স। আর এই কারণেই বিভিন্ন রকম ইন্ডিকেটর গুলো কিন্তু কাজ করে থাকে, কারণ আমরা সকলে সেই ইন্ডিকেটর গুলোকে পছন্দ করি বা ট্রাস্ট করি এবং সেই ইন্ডিকেটরের উপরে বেস করে ট্রেড
এক্সিকিউট করি, এবং যত বেশি ট্রেডারে সেই টুলটাকে ইউজ করবে তত ভালো তার অ্যাকুরেসি হবে। তাহলে এখান থেকে আরো একটা জিনিস ক্লিয়ার হচ্ছে, সেটা হচ্ছে যে আমরা সেই সমস্ত ইন্ডিকেটরগুলো ইউজ করব যে সমস্ত ইন্ডিকেটরগুলো মার্কেটে খুব চর্চা চলছে, বা সেই ইন্ডিকেটরগুলো নিয়ে সকলে ডিসকাশন করছে, সকলে পছন্দ করছে, বা যে যে টাইমে যে সমস্ত ইন্ডিকেটরগুলো সব থেকে বেশি চর্চা চলবে সেইগুলোতেই কিন্তু মার্কেট রিয়াকশন করতে পারে। ঠিক আছে? আচ্ছা, আমার পছন্দের কোন ইন্ডিকেটরগুলো আমি নিজে ইউজ করি বা কোন ইন্ডিকেটরগুলো ভালো কাজ করে সেটা অবশ্যই বলবো, কিন্তু তার আগে সকলকে রিকোয়েস্ট করব প্লিজ ভিডিওটাকে লাইক করবেন, এবং চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর হ্যাঁ, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে ভুলবেন না। ভিডিওর নিচে ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম চ্যানেলের লিংক পেয়ে যাবেন ট্রেডিং বার্তা বলে, প্লিজ সকলে জয়েন করে নেবেন। আচ্ছা, এবার আসি কোন ইন্ডিকেটরগুলো মোটামুটি ভালো কাজ করে। এখানে যতগুলো লিস্ট করা আছে, সে ট্রেন্ড ফলোইং এর জন্য হোক, মোমেন্টাম ইন্ডিকেটর হোক, ভোলাটিলিটি চেক করার জন্য ইন্ডিকেটর হোক, ভলিউম বেস ইন্ডিকেটর হোক, বা সাপোর্ট রেসিস্টেন্স চেক করার জন্য কোনো ইন্ডিকেটর হোক, বা ডাইনামিক লেভেল মার্কিং এর জন্য কোনো ইন্ডিকেটর হোক, এই সমস্তগুলোই মোটামুটি কাজ করে। সে আপনি মুভিং অ্যাভারেজ বলুন, ইএমএ বলুন, সুপার ট্রেন্ড বলুন, আরএসআই, এমএসিডি, এডিএক্স, এটিআর, বলিঞ্জার ব্যান্ড, ভলিউম মানে যেটা নর্মাল ভলিউম, ভিভ্যাপ, ফিভ রিট্রেসমেন্ট টুল, পাইভট পয়েন্টস, এই সমস্তই খুব ভালো কাজ করে। তবে এই ইন্ডিকেটরগুলোর কোনোটাকেই কিন্তু আপনি ফার্স্ট প্রায়োরিটিতে রাখবেন না, বা প্রাইমারি হিসেবে ধরবেন না যে ইন্ডিকেটরে ইন্ডিকেট করেছে মানেই এন্ট্রি করে নিলেন, সেই রকম করবেন না। ফার্স্ট প্রায়োরিটি দেবেন আপনার প্রাইস অ্যাকশনকে, যে প্রাইস কিভাবে মুভমেন্ট করছে, বা সাপোর্ট রেসিস্টেন্স চার্টকে যদি আপনি খুব ভালোভাবে টেকনিক্যাল অ্যানালিসিস করে তার লেভেল বের করতে পারেন, সেটাই কিন্তু সব থেকে বেস্ট। এবং তার সঙ্গে আপনি এর মধ্যে থেকে কোনো একটা ইন্ডিকেটর তার কনফার্মেশনের জন্য ইউজ করতে পারেন, তবেই কিন্তু খুব ভালো কাজ করবে। তবে আমি পার্সোনালি দু একটা ইন্ডিকেটর ইউজ করি, তবে এমন নয় যে আমি এন্ট্রির জন্য ইউজ করি। তবে কোনো সময় এন্ট্রির জন্য ফিবোনাচি টুল ইউজ করে থাকি, বিশেষ করে তার গোল্ডেন জোনটা, এবং এসএল ট্রেলিং এর জন্য আমি কোনো সময় ইএমএ, বিশেষ করে 12 ইএমএ, আমি 12 ইএমএ পছন্দ করি। আপনারা চাইলে 9 ইএমএ থেকে 21 ইএমএ ইন্ট্রাডে ট্রেডিং এর জন্য যে কোনো একটা পয়েন্ট নিয়ে ব্যবহার করতে পারেন। তবে ইএমএ শুধুমাত্র আমি এসএল ট্রেলিং এর জন্য ইউজ করে থাকি, এবং সেটা 5 মিনিট টাইম ফ্রেমে। আবার অনেক সময় সুপার ট্রেন্ডও ইউজ করি। সুপার ট্রেন্ডের কিছু সেটিংস চেঞ্জ করি, যেমন 7 আর 2 এই দুটো প্যারামিটার ইউজ করে থাকি 5 মিনিট টাইম ফ্রেমের জন্য। তো আপনারাও চাইলে ইউজ করতে পারেন। আরএসআইও খুব ভালো কাজ করে, কিন্তু আরএসআই একটু বড় টাইম ফ্রেমের জন্য ভালো কাজ করে। আপনার স্ক্যাল্পিং বলুন বা একদম ছোট টাইম ফ্রেমের জন্য আরএসআই কিন্তু অতটা ভালো অ্যাকুরেসি দিতে পারে না, বিশেষ করে মিনিমাম 15 মিনিট টাইম ফ্রেম থেকে 1 আওয়ার 1 ডে টাইম ফ্রেমে কিন্তু খুব ভালো কাজ করে। এমএসিডিও যথেষ্ট ভালো কাজ করে, এবং এডিএক্সটাও আপনারা চাইলে ইউজ করতে পারেন। এটিআর, বলিঞ্জার ব্যান্ডও কিন্তু যথেষ্ট ভালো কাজ করে। আপনারা যদি ভালোভাবে রুলস ফলো করে প্রাইস অ্যাকশনের সঙ্গে যে কোনো ইন্ডিকেটর ইউজ করেন, তাহলে কিন্তু ভালো কাজ করবে। আশা করছি আপনাদের অনেক প্রশ্নের উত্তর আপনারা পেয়েছেন। তবে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকে ভিডিওটা এখানেই শেষ করব। আপনারা সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই।